কিরে বুড়ি, তোর ছেলেকে নাকি তুই সবকিছু বলে দিবি যে আমি পরকিয়া করি? তোর নাকি এসব দেখে একটু সহ্য হয় না। তোর ছেলেকে আরো কি বলবি যে আমি তোর ছেলের টাকা পয়সাকে ভালোবাসি, তোর ছেলেকে ভালোবাসি না, তাই না? যা বল গিয়ে। আহারে, তুই কিভাবে বলবি? তোর তো সেই সুযোগই থাকবে না, কারণ আমি তোকে যেখানে একবারে জিন্দা কবর দিয়ে দেব। জাকির, দেরি করছো কেন? ওকে কবরে শুয়ে দাও। দেখি আমাকে মাফ করে দাও। আর কোনোদিন আমি কিচ্ছু খাবো না। আমার চাউলের কাছে আমি কিচ্ছু খাবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দুই চোখ জেগে যায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি তোমার মধ্যে থাকবো না। আমাকে মাফ করে দাও, আমার চিন্তা খবর দিয়া না। আমি কি পাগল হয়েছি তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দিলে তুই যেভাবেই হোক তোর ছেলেকে সবকিছু বলে দিবি, আর তোর ছেলে তখন আমাকে কি করবে? ডিভোর্স করে দেবে। আমার হাতে একটা কানা করিয়েও দেবে না। তখন আমি চলবো কিভাবে? তোর ছেলের সংসারে আমি কেন আছি জানিস? শুধু টাকার জন্য। আর যখন আমার টাকা থাকবে না তখন আমিও তো বাঁচতে পারবো না। তাই তোকে আমি এখানে জিন্দা কবর দিয়ে তারপরে যাব। বোমা, আমি তো করছি, তুমি আমাকে ছেড়ে দাও। আমি মেলা দূর চলে যাবো, তোমার দেশে বানায় হাসবলা। তুমি আমাকে মাফ করে দাও। এই থাম তো জাকির, দেরি করছো কেন? দাও, মাটি চাপা দাও। বোমা, আমার কথা শোনো, আমি কারো কাছে কিচ্ছু পাবো না। বোমা, আমার কথা শোনো। বোমা, আমি কথা দিয়েছি, আমার কারোর কাছে আমি কিচ্ছু পাবো না। বোমা, আমার ছেড়ে দাও। হ্যালো। হ্যালো, কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। কি করো? এই তো ডিউটি শেষ করে মাত্রই রুমে ঢুকলাম। খাওয়া দাওয়া করছো? না, এখনো খাওয়া দাওয়া করি নাই। সোহেল, তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিলাম। হ্যাঁ, বলো। সোহেল, 2 দিন হলো মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলো? আমার মাকে 2 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না? মা কোথায় গেছে? আমি জানি না, আমি অনেক জায়গায় খুঁজেছি কিন্তু মাকে কোথাও পাচ্ছি না। আমি তোমাকে বিষয়টা বলতে চেয়েছিলাম না, কিন্তু পরে ভাবলাম যখন তুমি জানতে পারবে তখন তুমি আমাকে ভুল বুঝবে। বিশ্বাস করো, আমি জানি না মা কোথায় গেছে। দেখো, কথাটা শোনার পরে কিন্তু আমার একটু ভালো লাগতেছে না। তুমি যেভাবে হোক মাকে খুঁজে বের করো। তুমি একটা কাজ করো, আমার চাচা আছে না, তাকে গিয়ে বলো, হয়তো কোনো আত্মীয় বাড়িও তো যাইতে পারে। তুমি সব কিছু খোঁজ খবর নেও না। আর আমার যত বন্ধু বান্ধব আছে সবাইকে আমি বলে দিচ্ছি। আচ্ছা সোহেল, তুমি চিন্তা করো না, আমি যা যা করতে হয় আমি করতেছি, ঠিক আছে? আচ্ছা, কি হয় না হয় আমাকে কিন্তু জানিও। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। যাই, চাচার কাছে যাই, গিয়ে বলি আমার শাশুড়িকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, চাচা একটু খুঁজতে সাহায্য করুন না। চাচা, চাচা কি বাড়িতে আছেন? হ্যাঁ বৌমা, কি ডাকতেছো কেন? কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার কাছে আসলাম। কেন, কি হয়েছে বৌমা? চাচা,
আমার শাশুড়িকে 2 দিন হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি এটা কি বলো? হ্যাঁ চাচা, আমি অনেক খুঁজেছি। আমি ভেবেছি হয়তো কোনো আত্মীয় স্বজনদের বাড়ি গেছে, কিন্তু কোথাও যায়নি। আমি অনেক খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। আমি আপনার ছেলেকে ফোন দিলাম, আপনার ছেলে বলল আপনার কাছে বলতে। চাচা একটু খুঁজে দেন না, আমার শাশুড়ি কোথায় গেল? আমার শাশুড়ি না অনেক অসুস্থ, কোথায় গেল না গেল কি হলো আল্লাহ ভালো জানে। তুমি এটা কি বলতেছো? সে তো অসুস্থ মানুষ, তাছাড়া তো বয়স্ক। হ্যাঁ চাচা, আমি সেজন্য আপনার কাছে আসলাম। আমি তো সমস্ত আত্মীয় স্বজনদের চিনি না, আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখতেন। আমার বাড়িতে মন বসছে না চাচা। যে মানুষটা সারাদিন আমার সাথে থাকতো, সেই মানুষটা 2 দিন হলো বাড়িতে নাই। কোথায় গেল না গেল আমাকে কিছুই বলে যায়নি। চাচা আপনার দোহাই লাগে, আপনি একটু আমার শাশুড়িকে খুঁজে দেন। হ্যাঁ হ্যাঁ বৌমা, ঠিক আছে। আচ্ছা, আশেপাশে আগে খুঁজে দেখি। আত্মীয় স্বজন বাড়িতে খোঁজ নেবই, তাছাড়া আশেপাশে তো থাকতে পারে। আশপাশে একটু খোঁজ নিয়ে দেখি, যদি না পাওয়া যায় তারপরে আত্মীয় স্বজন বাড়িতে অবশ্যই যাব, খোঁজ করে বের করবই। চাচা আমি আশপাশ আত্মীয় স্বজন সব জায়গাতেই খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার শাশুড়ি নেই। আমার তো মনে হয় না যে আমার শাশুড়িকে আর খুঁজে পাওয়া যাবে। বৌমা, তুমি এত ভেঙে পড়ছো কেন? আমরা আশপাশটাকে খুঁজে দেখি, যদি না পাওয়া যায় তাহলে মসজিদের মাইক দিয়ে মাইকিং করে দেব। তারপরে যদি না হয় আমরা আত্মীয় স্বজন বাড়িতে বিভিন্ন জায়গায় আমরা খুঁজে দেখবো। চলো তো, চলো চলো চলুন চাচা, তাহলে আগে আমরা আশপাশটা আবার ভালো করে খুঁজি। চলো। দেখো, আমাদের 2 জনের মাঝে আর কোনো বাধাই রইল না। এখন থেকে তোমার যখন ইচ্ছা হবে তুমি আমার কাছে চলে আসবা। যাক, অবশেষে কিন্তু আমাদের বুদ্ধিটা কাজে লেগে গেছে। ঠিক আছে, শুধুমাত্র কিন্তু আমি তোমাকে পাওয়ার জন্য এটা করছি। হ্যাঁ, আমি তো বুঝতে পেরেছি, আর আমি এটাও জানি যে তুমি আমাকে। সোহেল কল দিছে, চুপ করে থাকো। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কেমন আছো? এই কথা শোনার পরে আপনার কেমন থাকতে পারি? মায়ের কি কোনো খোঁজ খবর পাইলা? না গো, আমি মায়ের কোনো খোঁজই পাইনি। তুমি এক কাজ করো, থানায় যে মাকে পাচ্ছ না এই মর্মে একটা জিডি করো। থানায় যাব? হ্যাঁ, তুমি থানায় যে একটা জিডি করবা আর হসপিটালে খোঁজ নিবা। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আমি আজই থানায় যাব, গিয়ে জিডি করব যে আম্মাকে খুঁজে পাচ্ছি না, আর আমি প্রত্যেকটা হসপিটালে খোঁজ নেব। আচ্ছা, ভালো থাইকো। আচ্ছা, তুমি টেনশন করো না, খাওয়া দাওয়া করো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। থানায় যেতে বলেছে, আবার হাসপাতালেও খোঁজ নিতে বলেছে। ও ভাবলো কি করে বলো তো যে আমি ওর মাকে খোঁজার জন্য এত দৌড়াদৌড়ি করব? কখনো না। আমি একটু পরে ওকে আবার কল দেব, কল দিয়ে বলবো, সোহেল তুমি যা যা করতে বলেছো আমি সব করেছি। যান, শোনো না, এখন তো আমি ফ্রি, চলো না আজকে আমি আর তুমি একটু শপিংয়ে যাই আর একটু শহরটা ঘুরে আসি। এই বাড়িতে থাকতে থাকতে আমার আর ভালো লাগে না। তুমি অনেক দিন হয়েছে আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাও না। হ্যাঁ, আমি তো প্ল্যান করে এসেছি তোমার কাছে যে আজকে তোমাকে নিয়ে শহরে যাব, ফুচকা খাবো, সিনেমা দেখবো। সিনেমা দেখতে নিয়ে যাবা? হ্যাঁ, জানো হচ্ছে হলে নতুন একটা সিনেমা চলছে, সিনেমার নামটা কি যেন আমার মনে নাই। আমি ভাবছিলাম তোমাকে বলবো, তুমিই বলে দিলা, ভালোই হলো। তাহলে আর দেরি করব না, চলো আমরা এক্ষুনি যাই। আখি, আখি,
আখি, আমার মায়ের কি কোনো খোঁজই তুমি পাওনি? না সোহেল, আমার কোনো খোঁজই আমি পাই নাই। এটা তুমি কি বলছো? তাহলে আমার মা কোথায় গেছে? আমার মা কোথায় আছে, কেমন আছে, আমি কিছুই জানি না। জানো আখি, তুমি যখন আমাকে ফোন করে বলছো আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দিন থেকে আমি কোনো কাজ করতে পারিনি। জানো, আমি একটু রাত্রে ঘুমাইতে পারি নাই। চোখ বুঝলে শুধু আমার মায়ের কথা মনে হয়। আমি আর ওই দেশে থাকতে পারি নাই। আমার কপিলকে বলে আমি দেশে চলে আসছি। আমার মাকে খুঁজে বের করতেই হবে। আমার মা কোথায় আছে, কেমন আছে, আমি সেটা জানি না। দেখো, তুমি এতটা ভেঙে পড়ো না। তুমি যেহেতু দেশে চলে আসছো, তখন কিছু একটা করা যাবে। এখন চলো, ভেতরে চলো। আমি ভিতরে কেমনে করে যাব বলো? এই রুমের মধ্যে ঢুকলেই আমার মায়ের কথা মনে হবে, আমার মায়ের স্মৃতিগুলো মনে পড়বে। আমি না, আমি বাড়িতে ঢুকতে পারবো না। আচ্ছা, আমি যে তোমাকে বলছিলাম থানায় একটা জিডি করতে, হসপিটালে খোঁজ নিতে, তুমি কি সেগুলো করছিলা? হ্যাঁ, তুমি যা যা করতে বলেছো থানায় জিডিও করেছি, প্রত্যেকটা হসপিটালে খোঁজও নিয়েছি, কিন্তু মাকে পাইনি। শুধু তাই নয়, তুমি জানো 2-3টা মাইক ভাড়া করে প্রত্যেকটা এলাকাতে মাইকিং করা হয়েছে, কিন্তু মাকে খুঁজে পাওয়া যায়নি। আমি যেহেতু দেশে চলে আসছি, যেভাবেই হোক আমার মাকে আমি খুঁজে বের করবো। তুমি ভিতরে যাও, আমি একটু বাইরে থেকে আসি। তুমি কোথায় যাবে? সবে মাত্র বাড়িতে আসলে। আমি আমার বন্ধু বান্ধবকে সবাইকে বলে রাখছি, আমি সবাইকে নিয়ে দেশে তন্ন তন্ন করে আমার মাকে খুঁজবো। যেভাবেই হোক আমার মাকে আমি খুঁজে বের করবোই। তুমি ভিতরে যাও, আমি আসছি। ঠিক আছে। তুমি এইখানে, আর আমি তোমাকে সে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, তুমি এইভাবে মন খারাপ করে থাকলে কি হবে বলো? আমি কি করব বলো? একজন সন্তান শূন্য, তার মা হারিয়ে গেছে, ওই দূরপ্রবাস থেকে বাংলাদেশে চলে আসলাম, কিন্তু আমার মাকে এত খোঁজাখুঁজি করলাম, কিন্তু আমার মাকে কোথাও পেলাম না। না জানি আমার মা কোথায় আছে, খাওয়া দাওয়া করছে কি করেনি, কোথায় শুয়ে আছে, কোথায় ঘুরছে, কোথায় কি করছে, আমি কিচ্ছু জানি না। আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। আমার মার কি এমন হইলো যে আমার মা বাড়ি ছেড়ে চলে গেল? আচ্ছা কি তুমি আমার মায়ের সঙ্গে এমনটা করনি তো, যে আমার মা রাগ করে আমার বাড়ি ছেড়ে চলে গেছে? সোহেল, তুমি এটা কি বলছো? আম্মাকে তো আমি আমার নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসতাম। আমি যদি আম্মাকে বাড়ি থেকে বের করে দিতাম, তাহলে কি আমিও কি এত পাগলের মতো আম্মাকে খুঁজে বেড়াতাম? দেখো, আম্মা বাড়ি থেকে চলে যাওয়ার পরে আমিও ঠিক মতো খাই না, ঘুমাই না। আম্মাকে আমিও মিস করি। আমি কি কম খুঁজেছি আম্মাকে বলো? কিন্তু আমি কোনো কিছুতেই বুঝতে পারতেছি না যে আমার মায়ের কি এমন হইলো যে বাড়ি ছেড়ে চলে গেল। কাউকে কিছুই বললো না, এলাকার কোনো মানুষ বলতে পারে না আমার মাকে কেউ দেখছে। কিন্তু একটা মানুষ যদি বাড়ি ছেড়েও চলে যায়, তার সঙ্গে তো আপাতত রাস্তায় দেখা হবে, যে আর সে বলবে তোমার মাকে আমি যাইতে দেখছি, তোমার মাকে অমুক দিন দেখছি, কিন্তু কেউ কিছু বলতে পারে না। তাহলে কি আমার মা আর নেই? সোহেল, এই কথা বলো না। আমার কিছু হয়নি, আম্মা ঠিক আছে। তুমি দেখো, আমরা ঠিক আম্মাকে খুঁজে পাবো। আমি জানি না আমার মাকে আমি খুঁজে পাবো কিনা। আগে আমার না কোনো কিছু ভালো লাগতেছে না। দেখো, সেই প্রবাস থেকে আসার পরে কয়টা দিন তুমি
দানা পানি একটু মুখে দাওনি। এইভাবে তুমি যদি না খেয়ে থাকো, তুমি তো নিজেই অসুস্থ হয়ে পড়বা। তখন আম্মাকে কিভাবে খুঁজে বের করবো বলো? দেখো আমি কিন্তু কিছু খাইতে পারতেছি না। খাওয়ার আগে আমার মায়ের কথা মনে হয়। আমি কেমনে করে খাবো তুমি বলো? আমার মাকে ছাড়া আমি খাইতে পারবো না। দেখো তুমি এভাবে আর ভেঙে পড়ো না। চলো, কিছু তো একটা খাবে। তুমি অসুস্থ হইলে আমি কি নিয়ে থাকবো? মাকে খুঁজতে হলে তোমাকে সুস্থ থাকতে হবে। চলো বাড়ি চলো। আচ্ছা, সোহেল আসার পর থেকে তুমি আমার সাথে দেখাই করতে চাও না। তুমি এত ভয় পাও কিসের জন্য? হ্যাঁ, আমি আছি না, আর যেখানে আমি আছি সেখানে কি তোমার কোনো ভয় আছে? আরে আমি তো আমার জন্য ভয় পাই না, আমি শুধু তোমার জন্য। আমি আখি, সেটা- তুমি বাইরে জাকিরের হাত ধরে এখানে দাঁড়িয়ে আছো মানে? না না সোহেল, তুমি আমাকে ভুল বোঝো না। আসলে হয়েছে কি, আমি জাকিরকে ডাকছিলাম যে মায়ের যেন একটু খোঁজ করে। আমরা তো অনেকেই খুঁজেছি কিন্তু পাইনি। জাকিরের তো অনেক বন্ধু বান্ধব আছে, ওদের এলাকাতেও খোঁজ নিতে বলছি। ও আচ্ছা, জাকির তোর তো আসলে অনেক বন্ধু বান্ধব আছে, অনেক জায়গায় লিঙ্কও আছে। তুই যদি একটু আমার মাকে খুঁজতে সাহায্য করতি, হয়তো আমার মাকে আমি খুঁজে পাইতাম। শোন, আমাকে যখন বলছে আকি, আমি অলরেডি আমার বন্ধুদেরকে মেসেজ দিয়ে দিছি যে দেখ আমার এরকম আর এক বন্ধুর মাটা হারায় গেছে, কি বাড়িতে খুঁজে পাচ্ছে না, একটু তোরা খোঁজ করতো। ভাই আমি তো প্রবাস থেকে আসার পরে আমার মাকে অনেক খুঁজছি কিন্তু খুঁজে পাই নাই। তুই যদি আমাকে একটু সাহায্য করতি আমার একটু উপকার হইতো। আরে না, আমি অলরেডি আমার বন্ধুদেরকে মেসেজ দিয়ে মা, মা তুমি এতদিন কোথায় ছিলা? তোমাকে আমি কত খুঁজছি কিন্তু তোমাকে আমি খুঁজে পাই নাই। বাবারে, তুই কবে প্রবাসে নাইছে? মা সেটা পরে বলবো, কিন্তু তার আগে তুমি বলো, তুমি এ বাড়ি ছেড়ে কোথায় গেছিলা? এতদিন কোথায় ছিলা? আমি কইছিলাম জানতে চাস তুই? হ্যাঁ মা, তুমি কোথায় ছিলে? বৌমা, আমি ভূত না, আমি জ্যান্ত মানুষ। আমি এই সোহেলের মা। হ্যাঁ মা তো ঠিকই বলছে, মা তো জ্যান্ত মানুষ। কিন্তু তোমরা দুইজন ভূত ভূত করে চিৎকার দিলা কেন? আমার মাকে তোমরা ভূত ভাবছো কেন? মা আমি কিছুই বুঝতে পারতেছি না, তুমি আমাকে সব খুলে বলো কি করছে? বাবারে, তুই কি করে জানবো আমার সাথে কি ঘটেছে? এই দুইজন মিলে আমার সাথে কি করছে? বাপ, আমার আজ কোনো ভয় নেই। আমি আজ তোকে সব কথা কয়ে দেব। তাহলে শোন আমার সাথে কি হয়েছে। আচ্ছা, এভাবে কি শুধু বসেই থাকবা? কোনো কথাই যে বলছো না তুমি। এই আজকে না তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। আমি তোমার জন্য আজকে সুন্দর করে সেজেছি। তুমি আসবার জন্য দেখো শাড়ি পরেছি, কত সুন্দর করে সেজেছি। আসলে কি জানো, আমার মনটা চায় আমি তোমাকে নিয়ে যে আমার বাসায় রাখি। আরে পাগল, আমাকে তোমার বাড়িতে নিতে হবে কেন? আমি তো তোমারই। আর তাছাড়া আমার স্বামী তো এখন প্রবাসে থাকে, এখন তুমি তো আমার স্বামী আর আমি তোমার বউ। তোমার যখন ইচ্ছা হচ্ছে, যখন মনে চাচ্ছে, তুমি তো আমার কাছে আসতে পারছো। আরেকটা কথা, তুমি বোকাই রয়ে গেলা বুঝছো? এই যে তুমি যদি এখন আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাও, তাহলে এই যে আমার স্বামী প্রবাসে থাকে, প্রতি মাসে মাসে যে লক্ষ লক্ষ টাকা পাঠাচ্ছে, সেই টাকাগুলো কি আর আমরা হাতে পাবো বলো? এই যে তোমার ব্যবসা বাণিজ্য করতে আমি তো কম টাকা দিচ্ছি না। যখন তুমি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবা তখন উল্টোটা হবে, তখন আমাকে বসায় বসে তোমার খাওয়াতে হবে, তোমাকে ইনকাম করতে হবে। আমি চাই না তুমি কষ্ট করো। ওই প্রবাসীর কত টাকা পয়সা আসে সেটা আগে আমরা ভোগ করে নেই, সময় হলে ঠিক আমি তোমার কাছে চলে যাব। জান, এই জন্য কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি, কারণ তুমি
তুমি সব দিয়ে কিন্তু ভেবে কথা বলো। দেখো আমার জন্য ভাবছো যে আমি ব্যবসাটা বড় করার জন্য, যাই হোক তুমি যেটা বলেছো সেটা খুব ভালো, কিন্তু আগামী তোমার ব্যবসাটা আরো অনেক বড় করতে চাচ্ছি, কিছু টাকা লাগবে না, তুমি টাকাটা একটু ম্যানেজ করো। হ্যাঁ শোনা, তুমি একদম চিন্তা করো না জান, তোমার জন্য তো টাকার ব্যবস্থা আমি অবশ্যই করব। আচ্ছা, সে আসার পর থেকে তুমি শুধু টাকার বিষয়ে কথা বলছো, অন্য বিষয়ে কথা বলছো, শুধু কি গল্পই করবা, অন্য কিছু করবা না? আরে জান, কিছু করার জন্য তো এসেছি। হ্যাঁ তাহলে যাও, দরজাটা লাগাই দিয়ে আসো। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। বিশ্বাস করেন আম্মা, আমি নিজের ইচ্ছেতে কিছু করিনি। ওই শয়তানটার কথা শুনে আমি এসব করছি। ও অনেক লোভ দেখাইছে, আপনাদের সম্পর্কে অনেক বাজে বাজে কথা বলছে। বলছে আপনারা নাকি আমাকে ভালোবাসেন না, সোহেল নাকি আমাকে ভালোবাসে না। সেই জন্য আমি ওর কথা শুনে ফেলছি। আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আর কখনো এমন জঘন্যতম কাজ করব না। আমি আপনার গা ছুঁয়ে কথা দিচ্ছি আম্মা। আম্মা, আর যদি আমি আপনার নিজের মেয়ে হতাম তাহলে কি আপনি ক্ষমা করতেন না বলুন? আমি না হয় একটা অন্যায় করে ফেলেছি, আপনি শেষবারের জন্য ক্ষমা করে দেন। আম্মা, আম্মা ক্ষমা করুন না। বৌমা, তোমার অনেক অধঃপতন হয়েছে। আমি অনেক দিন ধরে দেখতেছি তুমি এই নোংরা কাজগুলি করে যাচ্ছাও, কিন্তু আমি এতদিন তোমাকে কিচ্ছু করিনি যে আমার সাওয়াল কষ্ট পাবি, বাড়ির মান সম্মান চলে যাবে। কিন্তু না, আমার আর মান সম্মানের দিকে তাকাইলে হবে না। আর তুমি কি কইছো, তুমি আমার মেয়ে। আরে আমার যদি একটা মেয়ে থাকতো না, কোনো সময় তোমার মতো এই নোংরা কাজগুলি করতে পারতো না। পরের মেয়ে না পরের মেয়েই হয়, সে কোনো সময় আপন হয় না। আর তুমি প্রতিনিয়ত একটা পরপুরুষ নিয়ে এসে ঘরে ঢোকো। তুমি কি ভাবিছো আমি কিছুই দেখিনি? আমি সব দেই, কিন্তু মুখ বুঝে সহ্য করি, খালি আমার সাওয়ালের মুখের দিকে তাকায়। কিন্তু আর না, আমি আর কোনো কিচ্ছু মুখ বুঝে সহ্য করবো না। আমার সোহেলটা প্রবাসে পড়ে থাকে, এই সংসারের জন্য কত কষ্ট করে, দিন রাত এক করে কাটে। আর তুমি বাড়িতে বসে অন্য পরপুরুষ নিয়ে এসে ফুর্তি করবে, সেই টাকা পয়সা তুমি অন্য পরপুরুষে খাওয়াবে। আমি সেটা হইতে দেব না। আমি আমি আমার সোহেলের সব কথা কয়ে দেবো, আজকে সব কথা কয়ে দেব। না না আম্মা, আমি তো আপনাকে বলছি আমি আর কখনো এইরকম কাজ করব না। আপনার দোহাই লাগে, আপনি আপনার ছেলেকে এসব বললেন না। আম্মা, আমাকে শেষবারের জন্য ক্ষমা করে দিন। না, অনেক হয়েছে, আমি আর তোমাকে ক্ষমা করব না। আমি সব কথা আমার সোহেলে কয়ে দেব। আম্মা, আমি আপনার পায়ে পড়ি আম্মা, আপনার ছেলেকে এসব বললেন না। আপনার ছেলেকে যদি আপনি এগুলো বলে দেন, আমাকে বাড়ি থেকে বাই করে দিবেন আম্মা। আম্মা, আপনার দোহাই লাগে, এগুলো বলেন না। আমাকে যদি এই বাড়ি থেকে বাই করে দেয়, আমি কোথায় যাব? তোমার ব্যবস্থা তুমি করো, আমি আর এসব দেখতে পারবো না। আমি এখনই আমার সালে সব কয়ে দেব। আম্মা,
শোনো না, আমার শাশুড়ি তো সবই জেনে গেল। এখন এগুলো যদি সোহেলকে বলে দেয় তাহলে তো আমাদের প্ল্যান আর সাকসেস হবে না। এখন কি করব বলে তো? আমার মাথায় আর কিছুই আসছে না। সোহেল সব জানতে পারলে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। তখন এত টাকা পয়সা আমি কিছুই পাবো না, তুমিও কিছু পাবে না। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তোমার শাশুড়ি যদি সোহেলকে বলে দেয় তাহলে তোমার আমসালা সব যাবে। সোহেল তোমাকেও টাকা দেবে না, তুমি আমাকে দিতে পারবে না, আমার ব্যবসাটাও সেরকম দাঁড়াতে পারবো না। তাহলে শোনো, আমি তোমাকে যেভাবে বুদ্ধি দিই এই বুদ্ধি অনুযায়ী কাজ করো, তারপর দেখছি তোমার শাশুড়িকে কি করা যায়। বুদ্ধি দিবা? কবে বুদ্ধি দিবা? শোনো, দেরি করা যাবে না, আমাদের যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তাছাড়া ওই বুড়িটা তো সোহেলকে সবকিছু বলে দেবে। শোনো, আমি সম্পূর্ণ কিন্তু বুদ্ধি করে এসেছি, কিভাবে কি করা যায় তাহলে আমার থেকে শোনো। তাহলে আর দেরি করব কেন? চলো চলো। কিরে বুড়ি, তোর ছেলেকে নাকি তুই সবকিছু বলে দিবি যে আমি পরকিয়া করি? তোর নাকি এসব দেখে একটু সহ্য হয় না। তুই তোর ছেলেকে আরো কি বলবি? যে আমি তোর ছেলের টাকা পয়সাকে ভালোবাসি, তোর ছেলেকে ভালোবাসি না, তাই না? যা বল গিয়ে। আহারে, তুই কিভাবে বলবি? তোর তো সেই সুযোগই থাকবে না, কারণ আমি তোকে এই যে এখানে একবারে জিন্দা কবর দিয়ে দেব। জাকির, দেরি করছো কেন? ওকে এক কবরে শুয়ে দাও। হবো আয়। দেখি বোমা, বোমা, আমাকে মাফ করে দাও। আর কোনোদিন আমি কিচ্ছু খাবো না। আমার চালের কাছে আমি কিচ্ছু খাবো না রে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার দুই চোখ যেদিক যায় আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমি তোমার মধ্যে থাকবো না রে। আমাকে মাফ করে দাও, আমার চিন্তা খবর দিয়া না। আমি কি পাগল হয়েছি তোকে ছেড়ে দেব? তোকে ছেড়ে দিলে তুই যেভাবেই হোক তোর ছেলেকে সবকিছু বলে দিবি, আর তোর ছেলে তখন আমাকে কি করবে? ডিভোর্স করে দেবে, আমার হাতে একটা কানাকড়িও দেবে না। তখন আমি চলবো কিভাবে? তোর ছেলের সংসারে আমি কেন আছি জানিস? শুধু টাকার জন্য। আর যখন আমার টাকা থাকবে না তখন আমিও তো বাঁচতে পারবো না। তাই তোকে আমি এখানে জিন্দা কবর দিয়ে তারপরে যাব। বোমা, আমি তো বলছি তুমি আমাকে ছেড়ে দাও, আমি মেলা দূর চলে যাবো। তোমার দেশে বলার হস বলা, তুমি আমাকে মাফ করে দাও। এই থাম তো জাকির, দেরি করছো কেন? দাও, মাটি চাপা দাও। বোমা, আমার কথা শোনো, আমি কারো কাছে কিছু খাবো না রে। বোমা, বোমা, আমার কথা শোনো। বোমা, 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 আমাকে মাফ করে দাও। আমি কথা দিয়েছি, আমার চালের কাছে আমি কিছু খাবো না রে। বোমা, আমাকে ছেড়ে দাও। সামনে আগান, সামনে আগান, মাটি এদিকে দেন, সব জায়গায় দেন। মাফ করে দাও তোমরা। আল্লাহ, আল্লাহ, তুমি দেখো। মা, ওরা তো তোমাকে জ্যান্ত কবর দিয়ে দিল, কিন্তু তুমি বেঁচে আছো কেমন করে?
এই পৃথিবীর আলো আর দেখা হইতো না। বৌমা, তোমাকে একটা কথা কই, রাখে আল্লাহ মারে কে। তুমি তো অনেক চেষ্টা করেছো আমাকে মাইরে ফেলানোর, দেখছো তো আল্লাহ যদি না চায় বান্দারা কিচ্ছু ক্ষতি করতে পারে না। আজ এই মানুষটা আছে দেখে আমি তোমার সামনে আবারও ফিরে আসতে পারিছি। বেটারে মা, তুমি জানো তোমাকে ওরা জিন্দা কবর দেওয়ার পরে আমাকে কত সুন্দর করে ফোন দিয়ে বললো, সোহেল তোমার মাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা বলার পরে আমি আর ওই প্রবাসে কাজ করতে পারি নাই, ঘুমাইতে পারি নাই, খাইতে পারি নাই। আমার মালিককে অনেক রিকোয়েস্ট করে আমি বাংলাদেশে আসি। আসার পরে তোমাকে তন্ন তন্ন করে খুঁজি, এমন কোনো হসপিটালে নাই আমি তোমাকে খুঁজি নাই, এমন কোনো গ্রাম নাই তোমাকে খুঁজি নাই, এমন কোনো মহল্লা নাই আমার মাকে আমি খুঁজে নাই। দিন শেষে এসে এই কাল নাগিনী ডাইনি আমাকে বলছে, তুমি শান্ত হও, তোমার মাকে আমরা খুঁজে বের করব। আমার মাকে খোঁজার জন্য নাকি সে থানাতে ডায়েরি করছে, হসপিটালে হসপিটালে ঘুরছে। শুধু তাই নয়, আমার মাকে খুঁজে বের করার জন্য গ্রামে গ্রামে মাইকেন করাইছে। আমি ওর কথা বিশ্বাস করছি, কিন্তু আমি একবারও বুঝতে পারি নাই যে ওরা আমার মাকে জিন্দা কবর দেওয়ার পরে আমার সঙ্গে এমন করে নাটক করছে। জানো মা, প্রবাসে না অনেক কষ্ট। আমি যে দালালের মাধ্যম দিয়ে ওই দেশে যাই, আমাকে বলছিল ব্যবসায়ী ভিসা দিবে, কিন্তু ওই দেশে যাওয়ার পরে আমাকে দেয় মাজরার ভিসা। আমি মরুভূমিতে উট চড়াইতাম মা, ওখানে না অনেক কষ্ট, অনেক তাপ, হাতে ফুসকা পড়ে যেত, পুরা শরীরে ফুসকা পড়ে যেত, অনেক যন্ত্রণা হইতো। এত কষ্ট করার পরেও আমি কখনো ফোন দিয়ে বলি নাই আমি অনেক কষ্টে আছি। এত কষ্ট করার পরেও মনে একটাই আনন্দ ছিল, আমি যত কষ্টই কেন না করি আমার মা ভালো আছে, আমার বউ ভালো আছে, আমার পুরো পরিবারটা ভালো আছে। কিন্তু যখন জানতে পারলাম যে মায়ের জন্য আমি এতটা কষ্ট করি সেই মাটাই ভালো নেই, সেই মাটাই পরিবারে নেই, আমি আর কোনো কাজ করতে পারি নাই মা। কিন্তু আমি বুঝতে পারি নাই এই কাল নাগিনী আমার সাথে মিথ্যা নাটক করছে, আমার সাথে অভিনয় করছে। আচ্ছা, আমাকে তোর ভালো লাগে না, আমাকে তোর পছন্দ হয় না, তুই অন্য একটা পরপুরুষকে ভালোবাসিস, পছন্দ করিস, পরকিয়া করিস, সে কথা তুই বলতেই পারতি। আমার যত টাকা পয়সা আছে আমি সমস্ত টাকা পয়সা দিয়ে ওই ছেলের হাতে তোকে আমি তুলে দিতাম, কিন্তু তাই বলে তুই একজন প্রবাসীর মাকে জিন্দা কবর দিবি? এতটা খারাপ, এতটা পাষণ্ড তুই? তোর কোনো ক্ষমা নেই, তুই আমার মাকে জিন্দা কবর দিছিস না, আজ আমি তোকে জিন্দা কবর দিব, তারপরে বুঝতে পারবি জিন্দা কবর দিলে একজন মানুষের কতটা কষ্ট হয়। সোহেল, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের বুদ্ধিতে এসব করি নাই, আমাকে এসব বুদ্ধি দিয়েছিল এই শয়তানটা। এই শয়তানটা আমাকে এমন ভাবে বোঝাইছে, আমি ওর প্রেমে পড়ে গেছিলাম, কিন্তু বিশ্বাস করে আমি বুঝতে পারি নাই আমাকে কখনো ভালোবাসেনি। ও শুধু ভালোবেসেছে আমাদের টাকা পয়সাগুলোকে। আর তুমি এসব কি কথা বলছো? মানুষই তো ভুল করে, আমিও না হয় একটা ভুল করে ফেলছি। সোহেল, তুমি আমাকে শেষবারের জন্য হলেও ক্ষমা করে দাও। এখন আমার থেকে ক্ষমা চাচ্ছিস? তুই এটা ভুল করিস নাই, তুই করছিস অপরাধ। একজন প্রবাসীর মাকে জিন্দা কবর দিয়ে তুই বলছিস তুই এটা ভুল করছিস, তুই আমার মাকে জিন্দা কবর দিছিস। আর এই শাস্তি তোদের দুজনকেই পেতে হবে। এই শাস্তি হলো তোদের দুজনকে আমি জিন্দা কবর দিব। মা ধর, সোহেল, চল সোহেল ছাড়ো, চল সোহেল, সোহেল আমরা ভুল করেছি, ছাড়ো সোহেল।